বাংলাদেশে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে কি দেখছেন আপনারা? বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সমস্ত মুরাল ধ্বংস হয়েছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়েছে এবং বাংলাদেশকে একটি ভয়ঙ্কর উগ্রবাদী শক্তি ক্ষমতা দখল করেছে। তার প্রমাণ পাওয়া যাচ্ছে, মাজার মন্দির সব ধ্বংস করে ফেলা হচ্ছে, যেমনটি করেছিল তালেবানরা ধ্বংস করেছিল সেই বামিয়ান বুদ্ধকে, এবং সারা পৃথিবীতে তালেবানপন্থীদের এভাবেই পরিচিতি হয়ে উঠেছিল। এই মুহূর্তে বাংলাদেশ থেকে তালেবানদের দেশ আফগানিস্তান সফর করছেন মামুনুল হক সহ হেফাজত নেতারা। কি শিখে আসছেন তারা আফগানিস্তান থেকে, সেটাই বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই স্লোগান এক সময় রাস্তায় উঠেছিল যখন সেটাকে অনেকে কেবল উগ্রতার নাটক বলে এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আপনাদের মনে থাকার দরকার যে বার্টিন লিন্টনার নামে একজন সাংবাদিক কোকুন অফ টেরর নামে একটি রিপোর্ট করেছিল টাইম ম্যাগাজিনে, এবং সেখানে বলেছিল যে এটাই বাংলাদেশে তালেবানাইজেশনের শুরু এবং বাংলাদেশে ভয়ঙ্কর একটি উগ্রবাদী শক্তি ক্ষমতায় যাবে, তার শুরু হিসাবে এই তথ্য তিনি হাজির করেছিলেন। এবং সেই সময় তালেবানরা কিন্তু ক্ষমতায় ছিল না। কিন্তু আজ যখন তালেবানরা কাবুলে ক্ষমতায়, আর বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তালেবান সরকারের আমন্ত্রণে কাবুল সফরে যাচ্ছেন, তখন বোঝা যায় স্লোগানটা নিছক উগ্রতা ছিল না, আসলে এটা ছিল বাংলাদেশে একটি রাজনৈতিক ভবিষ্যৎ প্রতিষ্ঠার অঙ্গীকার। আপনার কি মনে হয় সেই ভবিষ্যৎ বাংলাদেশে এসে গেছে নাকি আসার সময় হয়েছে? তবে এটা নিশ্চিত হয়ে আজকের ভিডিও শুরু করব যে তালেবান গন্তব্যের পথেই হাঁটছে বাংলাদেশ, এবং সেটি বাস্তব রূপ নিতে লাভ করেছে বা শুরু করেছে। বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ 7 জন হেফাজতে ইসলামের নেতাও তারা। আসলে গত বুধবার সকালে দেশটির রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান তারা। যদিও তার দল দাবি করছে এটি দলীয় কোনো সফর নয়, তবে দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য জানিয়েছে। আর এই ভিডিওটি যখন আমি রেকর্ড করছি তখনই খবর দেখতে পেলাম যে তালেবান সরকার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীর লেখা বই পর্যন্ত নিষিদ্ধ করেছে। দাঁড়ান, আরো অনেক গল্প আছে। তার আগে খেলাফত মজলিসের সংবাদ বিজ্ঞপ্তি পড়ে আসি এই সফর নিয়ে। খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে সরকারি দলটি আফগানিস্তানে গেছে। প্রতিনিধি দলটি কাবুলে আফগান সরকারের বা তালেবান সরকারের প্রধান বিচারপতি এবং মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক সম্পর্ক, এমনকি নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা সত্য কিনা তা যাচাই করে দেখতে চায় এই দলটি। কথাটা আপাত দৃষ্টিতে খুব নিরপেক্ষ শোনাচ্ছে বা খুবই মামুলি শোনাচ্ছে। কে যাচাই করতে যাবে বলুন তো? আসুন বিস্তারিত কথা বলি এটা নিয়ে। কিন্তু আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় যে বাংলাদেশ এখনো কিন্তু অফিসিয়ালি তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। শেখ হাসিনা সরকারের তো প্রশ্নই আসে না। ইউনূস সরকারও এখনো পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ইউনূস সরকারের পক্ষ থেকে মামুনুল হকরা আসলে গিয়েছেন তালেবান শাসনকে স্বীকৃতি দিতে। আপনাদের কিছুদিন আগেই মনে থাকার কথা, মামুনুল হকদের সঙ্গে এই ইউনূস সরকারের দহরম মহরম তো ব্যাপক ভাবে আলোচিত হয়েছে সব জায়গায়। সুতরাং এখন মামুনুল হকরা গিয়েছেন তালেবান সরকারকে আসলে স্বীকৃতি দিতে ইউনূসের পক্ষ থেকে। ইউনূস কিন্তু একটা ভালো খেলা খেলেছেন, আপনাকে স্বীকার করতেই হবে। এই মুহূর্তে এর চেয়ে ভালো কূটনৈতিক স্বীকৃতি তালেবান সরকারের কাছেও আর কিছুই হতে পারে না। পারে বলেন? আপনি নিশ্চিত থাকতে পারেন যে দেশে ফিরে মামুনুলরা বলতে শুরু করবেন যে আমরা সরাসরি দেখেছি সব ঠিকঠাক আছে, এবং তালেবানি শাসনে আফগানিস্তান আসলে পৃথিবীর উন্নততম দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, মামুনুল গং যখন দেশে ফিরে আসবে এবং তারা যখন রাস্তায় নেমে এসব কথা বলতে শুরু করবে তখন। যদিও বাস্তব সত্যটা কিন্তু ভিন্ন। আমরা জানি যে আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা বন্ধ, নারীদের চাকরি বন্ধ, প্রাইভেট টিউশনে পড়ানো নিষিদ্ধ, নারী একা কোথাও যেতে পারে না, কনসার্ট, সিনেমা, নাটক, শিল্প সব বন্ধ। এটাই তালেবানি রাষ্ট্র।
আর এখন বাংলাদেশের আলেমরা সেটাকেই একটি মডেল হিসেবে দেখাতে চাইছেন। আপনার কি মনে হয় না সেটা? বাংলাদেশের এখনকার পরিস্থিতি, আপনি কি চোখ কান খোলা নিশ্চয়ই আপনার আছে, আপনি দেখতে পাচ্ছেন না একই জিনিস করতে চাইছে বাংলাদেশেও। খেলাফত মজলিসের মহাসচিব বলছেন এটা দলীয় সফর নয়, ওলামা সমাজের সফর। কিন্তু আবার দলীয় অফিস থেকে বিজ্ঞপ্তি যাচ্ছে, যুক্তি দেওয়া হচ্ছে মামুনুল হকের দুটি পরিচয়, একদিকে আলেম, অন্যদিকে দলের প্রধানও তিনি। এই দ্বৈত পরিচয় আসলে রহস্যজনক, কারণ বাস্তবে তিনি যে শিখে আসবেন এই সফর থেকে, তা কেবল আলেম সমাজে সীমাবদ্ধ থাকবে না, দলের রাজনীতিতেও সেটা প্রয়োগ হবে। সফরটা দলীয় না হলেও এর রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি ভুলে যাবেন না যে মামুনুল হকের সঙ্গে কিন্তু হেফাজত ইসলামেরও বড় ধরনের সম্পর্ক রয়েছে, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। এদিকে খেলাফত মজলিসের আমির এবং তার প্রতিনিধি দল এমন এক সময়ে এই সফর করছেন যখন বাংলাদেশের রাজধানী ঢাকায় তার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলছে। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে এই দলটি গত বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল অংশ নিয়েছে এবং বিভাগীয় সব শহরেও বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে বা হবে। রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে বিস্ময় প্রকাশ করে বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতারা আফগানিস্তান গিয়েছেন এমন কোনো নজির নেই। এই প্রথম কোনো দলের নেতাদের আফগানিস্তান সফরের কথা শুনছেন তারা। আফগানিস্তানে 2021 সালে ক্ষমতায় ফেরার পর ক্ষমতাসীন তালেবান সেদেশের নারীদের বিশ্ববিদ্যালয়ের পড়া নিষিদ্ধ করে, প্রাইভেট টিউশন কেন্দ্রগুলোর প্রতি আদেশ দেয় যেন তারা কোনো ছাত্রীকে শিক্ষাদান না করে। এসব প্রেক্ষাপটে দেশটিতে তালেবান সরকারের সঙ্গে বাংলাদেশের কি রাজনৈতিক দলের বা মামুনুল হকের মতো নেতাদের কি বা এমন সম্পর্ক, তা নিয়ে আপনার মনে প্রশ্ন জাগেনি? আমার মনে তো প্রশ্ন জেগেছে এবং অনেকের মনে প্রশ্ন উঠেছে। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তির কথা যেটা বলেছি, তারা বলছে যে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে, এই সফর আসলে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক, যে কথা আমি একটু আগে বললাম, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবে। কারা এরা? আফগানিস্তান ব্যবসা বাণিজ্যে কবে উন্নত হলো? কবে আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক এত এগিয়ে ছিল? চিকিৎসা, আফগানিস্তানের চিকিৎসা নিতে যাবে বাংলাদেশিরা। মানে শিক্ষা খাতে, কোন শিক্ষা খাতের কথা বলছে? শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, মানে কোন শিক্ষা? আফগানিস্তানের শিক্ষা বাংলাদেশে নিয়ে আসবে নাকি বাংলাদেশের শিক্ষা আফগানিস্তানে দেবে? তালেবানরা তো আপনার বাংলাদেশের যে শিক্ষা প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে, ইংরেজি, বাংলা এবং মাদ্রাসা, কোনো শিক্ষায় তালেবানরা গ্রহণ করবে না। ওদের শিক্ষা তো নারী বিবর্জিত এবং পুরোটাই ধর্মীয় শিক্ষা। তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতারা এর আগে তো আফগানিস্তান সফরে যাননি, যে কথা বললাম। মামুনুল হকের এ সফর সেই অর্থে নজিরবিহীন। এটা নিছক সৌজন্য যে নয়, তালেবানি মডেল কিভাবে কাজ করে তা হাতে কলমে দেখতে যাওয়াই যে মূল লক্ষ্য, তাতে কোনো সন্দেহ আছে আপনার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন যে বাংলাদেশে একেবারে শরিয়াপন্থী রিজিড মডেল চাপিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা শ্রেণী অন্তত মডেলটা কেমন তা বোঝার চেষ্টা করছে। সেটাই এখন ঘটছে, মানে আফগানিস্তানে সেটা এখন শিখে আসছেন হাতে কলমে মামুনুল হকরা। এই সফরের সঙ্গে তাল মিলিয়ে দেশে খেলাফত মজলিস বিক্ষোভ করছে বললাম, ঢাকায় মিছিল করছে, পরে বিভাগীয় শহরে হবে। দাবির মধ্যে আছে শরিয়া ভিত্তিক সামাজিক সংস্কার, নারী পুরুষের সমানাধিকার বাতিল, ধর্ম অবমাননার শাস্তির আইন প্রণয়ন, মানে হচ্ছে ব্লাসফেমি। সরকারের কাছ থেকে তারা চাইছে নারী বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল করতে হবে। এগুলো সবই তালেবানি রূপরেখার সাথে মিলে যায়, অর্থাৎ সফর আর দেশের আন্দোলন একসাথে চলছে। ওখান থেকে শিক্ষা নিয়ে এসছে, এখানে চাপ দিচ্ছে, মানে ইউনূস সরকারকে, যাতে এগুলো বাস্তবায়ন করা যায়। দুর্দান্ত। কিন্তু তালেবানরা ক্ষমতায় ফিরেই নারীকে গৃহবন্দী করেছে, সংস্কৃতি দমন করেছে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বাংলাদেশে হেফাজত বা খেলাফত মজলিসের নীতি খুব আলাদা নয়, কিন্তু আপনারা জানেন কিনা জানি না, তারা নারীর আলাদা শিক্ষা, কর্মক্ষেত্রে অংশগ্রহণ সীমিত করা, পোশাক নিয়ন্ত্রণ করা, এসবের পক্ষে প্রকাশ্যে কথা বলে। তারা নারী নেতৃত্বকে অবজ্ঞা করে, সমানাধিকারকে পশ্চিমা ষড়যন্ত্র বলে আখ্যা দেয়। পাঠ্যপুস্তক থেকে কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে তাদের কথায়। এগুলো সব মিলিয়ে বাংলাদেশে তালেবানি রূপায়ণের প্রাথমিক ধাপ। এমনকি এই মুহূর্তে তারা সরকারকে চাপ দিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে যাতে সঙ্গীত শিক্ষক নিয়োগ না দেওয়া হয়। তারা হিন্দু লেখকদের লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে বাধ্য করেছিল সরকারকে, যেমনটি তালেবানরা নারী লেখকদের লেখা বাদ দিয়েছে। এই মুহূর্তে
পাঠ্যপুস্তক থেকে। আপনাদের নিশ্চয়ই আইসিসের অভিজ্ঞতার কথা মনে থাকবে। মধ্যপ্রাচ্যে তারা খেলাফত প্রতিষ্ঠান নামে নারীকে দাস বানিয়েছিল, ধর্ষণকে বৈধতা দিয়েছিল, ভিন্ন মতাবলম্বীদেরকে নিশ্চিহ্ন করেছিল, ঝুলিয়ে রেখেছিল হত্যা করে। মানে আপনাদের সেই দৃশ্যর কথা ভুলে গেছেন যে সিরিয়াতে কি ভয়ঙ্কর ভাবে মানুষ হত্যা করে, ভিন্ন মতাবলম্বীদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তালেবান হয়তো এতটা প্রকাশ্য নয়, কিন্তু অপ্রকাশ্য নয়। তালেবানদের নৃশংসতার কথাও আমরা সব জানি, কিন্তু নারীকে সমাজ থেকে বাদ দেওয়া, সংস্কৃতি ধ্বংস করা, বামিয়ান বুদ্ধকে ধ্বংস করা, এগুলো তো আমরা দেখেছি। বাংলাদেশে খেলাফত মজলিস যে সে পথে হাঁটছে, নারীকে পুরুষের ছায়ায় আশ্রিত সত্তা বানাতে চাইছে, সংস্কৃতিকে ধর্মবিরোধী বলে চিহ্নিত করতে চাইছে, ভিন্ন মতকে শাস্তিযোগ্য করতে চাইছে, ব্লাসফেমিক আইন প্রণয়ন করতে চাইছে, এবং বাংলাদেশে সেটা আছে, বাংলাদেশে সেটা হচ্ছে। মব সৃষ্টি করে ধর্মবিরোধী বা ধর্মবিদ্বেষী, ইসলামকে হেয় করেছে, নবী অবমাননা করেছে বলে তাকে মেরে ফেলা ঘটনা তো বাংলাদেশে ঘটেছে। আমরা তো ভুলে যাইনি, এবং এরাই এই কাজটি করেছে, এবং সমাজে তারাই ছড়াচ্ছে সেটি, এবং তারা আবার গেছে কোথায়? আফগানিস্তানে প্রশিক্ষণ নিতে। প্রশ্ন হচ্ছে, মাহমুদুল হকরা আফগানিস্তান থেকে আসলে কি প্রশিক্ষণ নিয়ে ফেরত আসবেন? আফিম আর তালেবানি শাসন কায়দা ছাড়া সেখান থেকে আনার কি আছে? আর আমরা স্বীকার করি বা না করি, বাংলাদেশে এরই মধ্যে তালেবানি পথে হাঁটতে শুরু করেছে কিছু মানুষ। আমাদের জোর করে সে পথের কাফেলায় যুক্ত করার চেষ্টা হচ্ছে। রাস্তাঘাটে নারী অবমাননা স্বাভাবিক ঘটনা, কিন্তু জুলাই সন্ত্রাসের পর থেকে হয়ে গেছে। জুলাই সন্ত্রাসের পর থেকে সংবিধান থেকে মানুষের স্বাভাবিক অধিকার বা উন্নত দেশের সব যে সাংবিধানিক অধিকার মানুষের রয়েছে, সেগুলো সরিয়ে ধর্মীয় আদব কায়দা যুক্ত করার দাবি সহ যেসব পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে, তাতে আপনার ভরসা হয় একটি উদার গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে ধরে রাখা সম্ভব হবে? এরা ক্ষমতা যেভাবে দখল করছে তাতে আমার মনে হয় না। বাংলাদেশের সংবিধানে এখনো ধর্মনিরপেক্ষতা লেখা আছে, কিন্তু বাস্তবে বারবার ধর্মীয় সংগঠনের চাপের কাছে সরকার নথি স্বীকার করছে, এবং এখন এই তথাকথিত ইসলামী দলগুলো রাস্তায় নেমেছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। সেখানে কি লেখা আছে একবার খোঁজ নিয়েছেন? সংবিধানের মৌলিক চরিত্রকে পুনরায় ধর্মীয়করণ করার সকল আয়োজন হয়েছে। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা আছে। বাংলাদেশে সকলের ধর্মীয় পালনের স্বাধীনতাকেই ধর্মনিরপেক্ষতা বলে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, এবং এটি আসলে বাংলাদেশের মৌলিক চরিত্র। 1971 সালে বাঙালি জাতি যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেটা এ কারণেই যে বাংলাদেশটাকে সকলের বসবাসযোগ্য, সকলের জন্য নিরাপদ একটি রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য। আপনাদের মনে আছে নারী নীতি যখন শেখ হাসিনা ঘোষণা করেন, তখন কি হয়েছিল? করা যায়নি তো, সারা বাংলাদেশে আগুন ধরিয়ে দিয়েছিল এই ধর্মাশ্রয়ী উগ্রবাদীরা। আপনারা জানেন যে হেফাজত এবং খেলাফত মজলিসের আন্দোলনের ফলে শিক্ষা সংস্কার থেমে গেছে, নারীর সমতা নিয়ে উদ্যোগ ভেস্তে গেছে, ব্লাসফেমি আইন প্রণয়নের চাপ বেড়েছে। তালেবানাইজেশনের আর কোন প্রমাণ চান আপনি? এই মুহূর্তে তো বাংলাদেশের ঘনিষ্ঠতম বন্ধু পাকিস্তান। আসুন না পাকিস্তানের অভিজ্ঞতা দেখে আসি একটু। এক সময়কার ধর্মনিরপেক্ষ পাকিস্তান আজ শরিয়ার জালে বন্দী। তালেবানকে আশ্রয় দিয়ে তারা পুরো অঞ্চলকে একটা বিপর্যস্ত রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। নারীর অধিকার সেখানে বারবার লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশ সেই একই পথে হাঁটছে, একই ছায়াতলে অবস্থান করছে। প্রথমে কিছু দাবি মানবে, তারপর আইন পরিবর্তন করবে, তারপর সমাজ এবং রাষ্ট্রের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। ধর্মীয় ফ্যাসিবাদ কত প্রকার এবং কি পাকিস্তান জানে, আফগানিস্তান তো জানেই, বাংলাদেশ জানতে শুরু করেছে থ্যাঙ্কস টু আমাদের শান্তির পায়রা। আর এই কারণেই মামুনুল হকদের আফগানিস্তান সফর নিছক কোনো ধর্মীয় সফর নয়, এটি রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এভাবেই আপনাকে দেখতে হবে, আপনি না দেখলে ভুল করবেন। এটি তার অনুসারীদের জন্য শুধু নয়, বরং তার অনুসারীদের জন্য একটি বার্তা যে তালেবান রাষ্ট্র টিকে আছে, কাজ করছে, আর বাংলাদেশেও সেটা সম্ভব। উনি এই বার্তা নিয়ে বাংলাদেশে ফিরে এসে কাজ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। এটি আন্তর্জাতিকভাবেও তালেবানদেরকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা হলো, কারণ আর তো কোনো দেশ সেখানে গিয়ে বা আর তো কোনো দেশের নেতারা সেখানে গিয়ে তালেবানদের সঙ্গে বৈঠক করছে না। বাংলাদেশের ধর্মীয় নেতারা আফগানিস্তানে গিয়ে তালেবানদের সঙ্গে বৈঠক করছে। এই মেসেজ যখন উন্নত দেশে যাবে, আপনি ভিসা পাবেন, আপনাকে ভিসা দেবে, আপনিও যে সেই বৈঠকে ছিলেন না সেটা কে বলবে?
কিভাবে নিশ্চিত করবেন আপনি? আর এই মামুনুলরা দেশে ফিরে তালেবানি শাসনের প্রস্তুতি দেওয়ার হাতিয়ারটি শান দিতে থাকবে। আপনি দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। নিজেকে আপনি প্রশ্ন এখন করে দেখতে পারেন যে আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের ধর্মনিরপেক্ষতা, নারী পুরুষ সমতার ভিত্তিতে এগোবে, নাকি ধীরে ধীরে বাংলাদেশ তালেবানি রাষ্ট্রে পরিণত হবে? এই প্রশ্ন আপনার নিজেকে এখন করা উচিত। ইতিহাস বলে একবার তালেবানি পথে যদি নামেন তাহলে ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে। প্রতিরোধ করলে সেটা এখনই করতে হবে আপনাকে। প্রতিরোধ মানে শুধু বক্তৃতা নয়, আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, রাজনৈতিক সাহস দেখানো যেতে পারে, শিক্ষা এবং সংস্কৃতিতে আপনি যে আধুনিক সেটি প্রমাণ করতে পারেন। নারীর কর্মসংস্থান বাড়ানোর কথা আমাদের বলতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে, নির্বাচন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এগুলো হতে পারে প্রথম প্রতিরোধ, কিন্তু আমরা তো দেরি করে ফেলেছি। দেশটা তো দখলে চলে গেছে এই ধর্মবাদীদের হাতে। এখন যদি চুপ থাকেন তাহলে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এটা কেবল স্লোগান থাকবে না, সেটা হয়ে যাবে বাংলাদেশ নামক রাষ্ট্রের একটি বাস্তবতা, ভয়ঙ্কর বাস্তবতা। মামুনুল হকরা কাবুল থেকে ফিরে আসবেন হাতে কলমে কি করে দেশটাকে তালিবানি শাসনে নিয়ে যাওয়া যায় তার হ্যান্ডবুক হাতে নিয়ে, বা হ্যান্ডবুক থেকে শেখা পাঠ নিয়ে। আফগানিস্তান থেকে আফিম, অন্ধকার আর এই ইনক্লুসিভ তালেবানি প্রশিক্ষণ ছাড়া আনারও তো আর কিছু নেই। কি নিয়ে আসবে আর বলুন তো? আফগানিস্তান আর কি আছে আর নিয়ে আসার মতো? মামুনুল হকরা দেশে ফিরলেই বুঝতে পারবেন যে তারা কি নিয়ে ফিরেছেন, আর সেটা কিভাবে আপনার উপর, বিশেষ করে আপনার পরিবারের নারীদের উপর প্রয়োগ করার ঘোষণা আসে। মামুনুল হকদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশেও অফিসিয়ালি তালেবানি রাজনীতি প্রবেশ করলো, যা এতদিন ছিল গোপন, এবং আওয়ামী লীগ আমলে, বিশেষ করে শেখ হাসিনার আমলে যা ছিল বলতে গেলে নিষিদ্ধ। স্বীকার করেন বা না করেন, এটাই বাস্তবতা, এটা সত্য। কথা হবে আবারও। ভালো থাকুন।